রাতের খাবারের পর এরিতা নিজের রুমে গেল। রায়হান যে শাড়ি এনেছে সেটা চেক করতে। বিছানার দুটা শপিং ব্যাগ দেখলো। আব্বু কি দুটা শাড়ি এনেছে সেটা ভেবে দ্বিগুণ খুশি হয়ে আনপ্যাক করে একটা চমৎকার কটন শাড়ি পেল। সাথে শাড়ির আনুষঙ্গিক সব আছে। আরেকটা প্যাকেট আনপ্যাক করে হা হয়ে গেল এমন অদ্ভুত জিনিস দেখে। সেখানে একটা চিরকুটও দেওয়া। তোর জন্য পারফেক্ট পোশাক, এটাই পরে কাল কলেজে যাবি, আদারওয়াইজ ইউ উইল বি রিগ্রেট। প্যাকেট নিয়ে হন্তদন্ত হয়ে রিসের দরজার নক করার আগেই ভেতর থেকে বলল, কাম ইন। কাঠের দরজা ভেদ করে কেমনে দেখলো সেসব চিন্তায় না গিয়ে এরিতা সরাসরি জিজ্ঞেস করলো, ফাজলামির একটা লিমিট আছে রিশ ভাইয়া। কোন পর্যন্ত লিমিট বলে দে, শেষ সীমানার আগে ব্রেক করব। ল্যাপটপে কাজ করতে করতে জবাব দিল, নজর ল্যাপটপের স্ক্রিনেই। মানে কুচবি সাদা বোরকা লাল হিজাব পরে আমি জোকার সেজে কলেজ যাব? যাবি, সমস্যা কি? সাদা লাল হলেই হলো, ডিস্টার্ব করিস না, কাজ করছি। আপনার বোরকা আপনিই পরেন, না হলে আপনার বউকে পরান, আমার সাথে নো বড় ভাইগিরি। বলে বরখা বিছানায় রাখলো। আচ্ছা এটা দেখ তো। বলে ল্যাপটপ এরিতার দিকে ঘুরিয়ে দিল। এরিতা ভূত সেজে এফাসকে ভয় দেখাচ্ছে। নেক্সট এরো প্রেস করায় আরেকটা ভিডিও যেটাতে টাওয়াল পরে জাপসে তেরা নয় না রণবীরের গান গেন আছে। এরিতার চোখ ও মুখ রক্তশূন্য হয়ে গেছে মনে হচ্ছে। বেডরুমে এসব প্রায়ই করে এরিতা। মিররের সামনে দাঁড়ালেই তার আজব সব গানের সাথে নাচ চলে আসে। নিজের বেডরুমে তো মানুষ কত কিছুই করে, পয়েন্ট ধরে চুলকানি থেকে শুরু করে এভরিথিং। কথায় আছে, নির্জনে যে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে চলে সেই একমাত্র ইমানদার। আজ এরিতা তা হারেম জ্বলা কলিজা ফেবরা সব কিছুতেই অনুভব করছে। আমার কথায় অন্যথা হলে কাল ড্রয়িং রুমে বড় স্ক্রিনে এসব প্রদর্শিত হবে। কাচুমাচু করে বরখাটা আবার হাতে নিল। হোক প্রদর্শন, বাড়ির লোকে আমার সিক্রেট প্রতিভা দেখবে, খারাপ কি? তবু এটা পড়বো না, কদাপি নেহি। অরুণের আগমনের মাধ্যমে বাংলা নতুন বছরের সূচনা হলো। পুরান ঢাকায় মুসলিম মাফিসার সম্প্রদায়ের হাতে পহেলা বৈশাখ উদযাপন শুরু হলেও তা এখন সার্বজনীয় উৎসবে পরিণত হয়েছে। বাঙালির জাতীয় উৎসব। শেরপুরে বলা হয় মাস পয়লা বছর পয়লা। দাদি নানিরা বাচ্চাদের বলেন এই দিনে যে যা করবে সারা বছর সে তাই করে বেড়াবে। তাই ছাত্রছাত্রী নির্দেশ দেন সারা দিন বই নিয়ে বসে থাকতে। যাদের সাদা মনে কাদা নেই তারা সরল মনে এই কথা বিশ্বাস করে সারা দিন বইয়ে মুখ ডুবিয়ে বসে থাকে। আর বাকিরা ট্রেডিশনাল পোশাকে নিজেকে সজ্জিত করে ঘুরে বেড়ায়। লম্বা এক হারা শরীরে শাড়িতে মনে হচ্ছে কোনো মডেল যেন শাড়ির বিজ্ঞাপনে নেমেছে। শাড়ির সাথে লাল রং স্লিভ ব্লাউজ, মাথায় লাল হিজাব, চোখে এক টান কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। বেশ মেকআপ বলতে লোশন। এরিতার আজ এটুকুই। তবুও একদম সাদামাটা এরিতাকে এতটুকু সাজের জন্য মোহনীয় লাগছে। দ্রুত পায়ে হাফেজা বেগমের ঘরে ঢুকে সামনে বরখা মেলে ধরে বলল, দাদি পিক ফেলো তো এটাতেই। হাফেজা বেগম এরিতাকে দেখে মাথায় হাত বুলিয়ে আদর করলো। মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এইভাবে বাইরে যাবি? বেটা ছেলের মাথা খারাপ হয়ে যাবে তো। আর কারোর কথা জানি না, তো জামাই না স্টক ফিস্টক করে। দেখো দাদি, একদম জামাই জামাই করবা না। তার বিয়ে ঠিক হয়েছে সাফা আপুর সাথে। তোমার এসব কথায় আমি এতদিন একটা ভুল গোলকধাঁধায় ঘুরেছি, বের হতে চাই এইবার। দোহাই লাগে দাদি, এসব মশকরা করো না। মস্তিষ্ককে বোঝানো গেলেও হৃদয় কথা শোনে না, প্রতিবার তার নামেই বিট করে। আর কিছুদিন পর তারা ঠিকই চলে যাবে। আমি যদি এখনো নিজের মনের লাগাম না টানি আবার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তাই দয়া করে এসব আর বলিও না দাদি। নাও পিক ফেলো। আমি কোনো মস্করা করি না লে সুরি। আর আমি তোর দাদার শেষ ইচ্ছা পূরণ কইরাই মরমু। আজ তোর একটা হেস্ত নেস্ত করমুই। কেউ দাম দেয় না এই বুড়ো মানুষের ইচ্ছার। আসি এক ভাঙা কুলা ছাই ফেলাইতেই শুধু লাগে। পরক্ষণেই হাত থেকে বরখাটা নিয়ে বললেন, এই স্বর্ণ, এটা তো নয়া লাগতেছে। সাদাতে পানের পিচকিরি লাগলে কিন্তু উঠবে না। নষ্ট করতে চাস কেন? বেশ সুন্দর তো জিনিসটা। থাক, তোমার বোঝা লাগবে না অত।
তাড়াতাড়ি ফেলো, আবার আমার বের হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ড্রয়িং রুমের সোফা সরিয়ে শীতল পার্টিতে পান্তা ভাতের আয়োজন আজ তালুকদার ভিলায়। সবাই মোটামুটি বসে গেছে, শুধু রোদসী ডাইনিংয়ে। তার পক্ষে উঁচু পেট নিচে বসা সম্ভব না। হাফেজা বেগমও এরিতার সাথে আসলো। সবাই খুব প্রশংসা করলেও একজনের চোয়াল শক্ত হয়ে উঠেছে। রাজু রায়হান গদগদ করে এক ঝুড়ি প্রশংসা ব্যাখ্যায় আউড়ে গেল। দু ভাইয়ের মাঝে শাড়ি নিয়ে বাক বিতর্তন চলছে। রাজু বলছে শাড়ি তার পছন্দ করা, রায়হান বলছে তার। তাদেরকে থামিয়ে আয়শা শক্ত গলায় এরিতাকে বলল, লিপস্টিক মুছে বের হ, এত কড়া লিপস্টিক কেন দিয়েছিস? মিতা আক্তার বলল, আহ, এখন দিবি না আর কখন? কি সুন্দর লাগছে। তাছাড়া এদিতা খুবই সাদামাটা, এই যুগের মেয়ে হয়েও এভাবে কেন চলবে? নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে এভাবেই। শুক্রিয়া মামুনি। বলে একগাল হেসে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়শা বলল খেয়ে যাওয়ার জন্য। এরিতা জানালো ওদের ব্যাচের স্টল আছে, খাবারের সেখানেই গিয়ে খাবে। বানু পান্তা ভাতের গামলা রাখতে রাখতে বলল, আফু আজ আপনারে যেই বেড়ায় দেখবো উষ্টা খাইয়া পড়বো, সাবধানে থাইকেন। এ ফাঁসে মুখ ভেঙচি দিল একটা। আমাদের ইনভাইট করলি না তিতু? তোদের রেস্টলের চিফ গেস্ট হয়ে যাব। হাত পা ধরে বলে যা, যেতেই হবে ভাইয়া। এজাজ দুষ্টুমি ছলে বলল, কোন বিদেশি মুলাদের ইনভাইটেশন নাই, দেশি বাবু হয়ে এসো, ফ্রিতে খাওয়াবো। বলে বের হয়ে গেল। মেন গেটের কাছে যাওয়ার আগেই পেছন থেকে হাতের টান পড়ল এরিতার। হালকা ঘাড় ঘুরিয়ে দেখে এরিস রক্তচক্ষু নিয়ে তাকিয়ে। এরিতা ভ্রু কুঁচকে একবার হাতের দিকে আরেকবার এরিসের দিকে তাকালো। কোনো প্রকার কথাবার্তা ছাড়া নিজের সুইট টি শার্টের স্লিপ 3 আঙ্গুল দিয়ে ধরে এরিতার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। এরিতা হা হা করে উঠল। এটা কি করলো? এমনিতেই দেরি হয়ে গেছে, নিশ্চয়ই গালে থুতনিতে লিপস্টিক লেগে এলোমেলো হয়ে গেছে। কোন এক কবি বলেছেন, নগ্ন নারীর চেয়ে সুসজ্জিত নারী বেশি আবেদনময়ী। বলে এরিস পকেট থেকে টিস্যু বের করে ভালো করে বার কয়েক দিল। শহরের মেয়েদের কাছে এই কথাটা হয়তো খুবই চমৎকার লাগতো, কিন্তু কোনো প্রকার সম্পর্কহীন শুধু কাজিনের জোরে এরিস এমন উক্তিতে এরিতার প্রচণ্ড অপমানিত হলো। অপমান ক্রোধে চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু করলো। এরিসের বুকে ধাক্কা দিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার কাছে থেকে 100 হাত দূরে থাকবে ভাইয়া। তোমার এই অনধিকার জোর ফ্লার্টিং ডায়লগ আমি আর নিতে পারতেছি না। আর আমি সাজবো না, নগ্ন থাকবো, সেটা তোমার দেখার বিষয় না। বলে হিজাবের নিচের ঝুলনো অংশ দিয়ে চোখ মুছে গটগট করে বের হয়ে গেল। রাগে ক্ষুব্ধ হয়ে এরিসে পাশের সেগুন গাছের পর পর কয়েকটা ঘুষি দিল। বড় বড় পা ফেলে গ্যারেজের দিকে গেল। গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে গেল ফুল স্পিডে ড্রাইভ করে। শুভেচ্ছা আর নাদিম দাঁড়িয়েছিল এরিতার জন্য। এরিতা আসার সাথে সাথেই শুভেচ্ছা একটা কিল দিল পিঠে, তারপর উপর নিচ দেখে বলল, এই ঋত্বিক রোশন, সাজবি না ভালো কথা, তাই বলে এমন চুনি সেজে আসবি? এই জন্যই মাঝে মধ্যে সাজা লাগে। দেখ কেমন কাজলে লেপটে আছে, লিপস্টিক দিয়ে আবার ঘষা মাজা করছিস না? বাট ইউ লুক সো হট বেবস। নাদিম ঢং করে বলল। এরিতা তাদেরকে নিয়ে কমন রুমের দিকে যাচ্ছে। চোখে মুখে পানি দিতে হবে। ফ্রেশ হয়ে বের হয়ে শুভেচ্ছা আর নাদিমের দিকে খেয়াল করলো। শুভেচ্ছা লাল সাদা মিশেল একটা শাড়ি পরেছে, চুলে খপা করে ফুল দেওয়া, সুন্দর করে মেকআপ করতে অপূর্ব লাগছে। অপরদিকে নাদিম লাল পাঞ্জাবি পরেছে, কিন্তু মনে হচ্ছে কামিজ পরেছে, এতটাই ফিটিং, গলায় আবার লাল ওড়না পেঁচানো। এরিতার মন খারাপ এক নিমিষেই উধাও হয়ে গেল। ফিক করে হেসে দিয়ে নাদিমকে বলল, এমন নমুনা সেজে এসেছিস কেন? তোর ফেক রিলেশন কেমন চলছে? কথা বললেই শুধু ছবি চায়। একবার বাধ্য হয়ে আমাদের 3 জনের একটা ছবি দিয়েছিলাম, তারপর কিছুদিন খুব কেয়ার করেছে, ইদানিং আবার ফোর্স করছে ডেটে যাবে বলে। এভাবে কতদিন কন্টিনিউ করতে পারবো জানিস না? হতাশ হয়ে বলল নাদিম। তোর জন্য আমি কিরূপ ঝামেলায় পড়েছি জানিস? বাবার কাছে ফোন দিয়ে কে জানি উল্টোপাল্টা কথা বলেছে। তোর বয়ফ্রেন্ড ভেবেছে আমি এঞ্জেল নদী। এখন তো 2-1 মাঝে আমার বিয়েও দিয়ে দিবে। কোথাকার এক ছাপড়ি বর পেয়েছে, আমার একদম পছন্দ হয়নি। তোর পছন্দ না হলে বিয়ে করবি না। আঙ্কেল তোকে অনেক স্নেহ করেন,
আশা করি তোর মতামতের দাম দেবে। এরিতা বলল, ফুপুর জন্য সেটা পসিবল না। ফুপুর গান জুটে ছেলে লাইন ধরে রেখেছে। আমার মনে হয় বাবাকে ফোন দিয়েছে ফুপুর পরিচিত কেউ। যাই হোক, বিয়ে করতে অসুবিধা নাই, কিন্তু আমেরিকান এই ছাপড়িকে আমার পছন্দ না। কথা বলে হাঁটতে হাঁটতে তারা প্রোগ্রামের ভেন্যুতে চলে আসে। এক পাশে সব ডিপার্টমেন্টের স্টল, আরেক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে অতিথি বরণ চলছে। মাইকে অ্যানাউন্সমেন্ট করে নাম বলছে আর অতিথিরা আসন গ্রহণ করছে। প্রধান অতিথি মেয়র আরমান সুলাইমান। আসন গ্রহণ করার সাথে সাথে আরেকটা অ্যানাউন্সমেন্টে এরিতা অবাক হয়ে গেল। হিম স্যার মেয়রের ছেলে। প্রিন্সিপাল স্যার হিমকে ধন্যবাদ দিল মেয়রের ব্যস্ত শিডিউলের মাঝেও এখানে অতিথি করে এনেছে। হিম স্যার যে মেয়র পুত্র বুঝি নাই। রাজনৈতিক পরিবারের সন্তান এত পোলাইট হয় আগে জানতাম না। শুভেচ্ছার এমন মন্তব্যে তেতে উঠল এরিতা। হঠাৎ করে ফুস করে উঠায় নাদিম আর শুভেচ্ছা দুজনই অবাক হলো। পরক্ষণে আবার ফাইজলামি শুরু করলো। হিম স্যারকে বলেছে দেখে এরিতার লেগেছে। টুকটাক পিঠাপুলি খেয়ে ঘুরতে ফিরতে এরিতাকে গানের জন্য স্টেজের দিকে ডেকে নিয়ে গেল। এরিতা অনেকটা নার্ভাস। স্টেজে কখনো গান গাওয়া হয়নি। এরিতা বলল শুধু গিটারের সাথে গান গাইবে। গিটার লিস্ট কোনো গান জিজ্ঞেস করবে, তবে ঠিকঠাক করে শুরু করলো। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা চুইকা পরে হাত বাড়াইয়া যাকে, হাত ইশারাই যাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা চুইকা পরে হাত বাড়াইয়া ডাকে, তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে। স্বর্ণলতা ফ্যাশন হাউসে আজ থেকে 3 দিন হালখাতা। বিগত বছরের হিসাবের খাতা সব মেলা হয়। বাকি খাওয়া পাবলিকদের জন্য এই হালখাতা সুখকর কিছু না হলেও অনেকের কাছে এটা একটা উৎসব। দোকানে দোকানে মিষ্টি, নিমকি, আবার একটু বড় দোকান যেগুলোতে বিরিয়ানি, কাচ্চির ব্যবস্থা থাকে। আত্মীয় স্বজন, পাওনাদার, বাকিদার সবারই আগমনের ভরপুর থাকে প্রতিটা দোকানে। রায়হান একা 3টা শোরুমের হালখাতা সামলিয়ে কুল পাবে না, তাই রাজু সাহায্য করছে। এজাজকে হঠাৎ পাঠানো হয়েছে ঢাকায়। ছুটির দিন হওয়ায় অফিসে কোনো স্টাফ নেই, কিন্তু ওদের ওয়েবসাইটের সমস্যা দেখা দিয়েছে। এরই সকাল থেকে লাপাত্তা। ফোনটা পর্যন্ত রুমে ফিরে গেছে। আপাতত সে নেটওয়ার্কের বাহিরে। দুপুরের রোদেশি মিতা আক্তারের রুমে নক করলো। মিতা কিছুটা অবাক হয়েছে। রোদেশি আয়শার সাথে সাক্ষাৎ থাকলেও প্রয়োজন ছাড়া তার সাথে কথা হয় না। রোদেশি ঢুকে কাউচে বসল। ভাবি, সেদিন আপনি আমাদের পেছনে ছিলেন, সামনে আসলেন না কেন? মেজ ভাবির সব কথা শুনেছেন তাই না? আমাকে তুমি দেখেছো? সে যাই হোক, আয়েশার সাথে আমার সম্পর্ক ভালো না, এটাই হয়তো জানো। তবে এই যে খারাপ সম্পর্ক, সেটা একান্তই আমার জন্য হয়েছে। আয়েশা কখনোই কাউকে নিজের কথা বলেনি, এমনকি নিজের পরিবারের কথাও না। রায়হান জানে হয়তো, আমি সব কিছু না জানলেও রাজুর কাছে একটু আধটু শুনেছিলাম। ভাবি, আমাকে বাকি কথাটুকু বলেননি, তিনি এই বাড়িতে কিভাবে আসলেন? আয়েশাকে যে থানায় নিয়ে যায়, সেখানেই একজন কনস্টেবল ছিলেন আমাদের শ্বশুর। এমনকি আয়েশাকে আগে অ্যারেস্টও করে আব্বার নিজেই। এই বাড়িতে আয়েশার ব্যাপারে আব্বার কড়া নিষেধ ছিল, একদম আলোচনা করা যাবে না। একটু থেমে আবার শুরু করলেন। আয়েশা সহ বাকি মেয়েদের থানায় নিয়ে গিয়ে সবার পরিচয় জানার সময় আব্বা জানতে পারে আমাদের শেরপুরের অন্য আসনের এমপির মেয়ে আয়েশা। আয়েশা ওনাকে অনেক রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আব্বা একজন কনস্টেবল মাত্র, কাউকে ছেড়ে দেওয়ার ক্ষমতা ওনার নেই। সেদিন সারা রাত আয়েশা থানায় থাকার পর পরিচিত গোপন করে কেউ একজন সবার আগেই আয়েশার জামিন করায়।
এবং থানা থেকে আব্বার উপর নির্দেশ আসে ওই মেয়েকে তার পরিবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আব্বা যথারীতি অর্ডার মতো আয়েশাকে নিয়ে তার বাড়িতে আসে, কিন্তু কেউ তাকে ঢুকতে দেয়নি এবং জানায় তাকে ত্যায্য করা হয়েছে। সেদিনই আয়েশার খবর জেনে তার মা মারা যান। আয়েশা তার মাকে শেষ দেখাও দেখতে পায়নি। আয়েশাকে আব্বা তার গেটে রেখে চলে আসেন, ওনার দায়িত্ব শেষ তাই। বাসায় এসে আব্বা শান্তি পাচ্ছিলেন না। বিধ্বস্ত, সদ্য মা হারানো, সাথে সম্মান হারানো মেয়েটার এত বড় দুর্ঘটনার জন্য উনি নিজেকে দায়ী মনে করেন। কারণ শুরু থেকে আয়েশা বারবার রিকোয়েস্ট করেছিল সে গানের অডিশনের জন্য এসেছে। এই কথা আব্বা একদমই কানে নেননি। তাই সন্ধ্যার দিকে আবার বের হয়ে যান এবং আয়েশাদের বাড়ির কাছে ঠিক সেইভাবেই তাকে বসে থাকতে দেখেন। সেই দিনই আব্বা আর কিছু চিন্তা না করে আয়েশাকে কাজী অফিসে নিয়ে যান। রাহান আর রাজুকে ফোন দিয়ে যেতে বলেন। রাহানের সাথে বিয়ে দেন আয়েশাকে। আব্বা যতদিন বেঁচে ছিলেন কতবার যে মাপ চেয়েছে আয়েশার কাছে তার ইয়ত্তা নেই। আমাদের তখন টিনের 3 রুমের একটা বাসা, কমন বাথরুম। উপার্জন বলতে আব্বাই একমাত্র কনস্টেবলের সামান্য বেতনের চাকরি। রাজু প্রাইভেট একটা ফার্মে চাকরি করত, আর রাহান গ্রাজুয়েশন করে বেকার। রাজু কলেজ স্টুডেন্ট, অ্যারিশ আর এজাজ ছোট। এতগুলো মানুষের সংসার চালানো ছিল অনেক টাফ। বেকার ছেলেকে বিয়ে করাতে আম্মা খুবই রেগে যান। মেনেও নেননি প্রথমে আয়েশাকে। এদিকে আমাদের লাভ ম্যারেজ ছিল। আমি উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম। মধ্যবিত্ত পরিবারে এসে আমার প্রথম সমস্যা হলেও আম্মা আর আব্বার আদর যত্নে সব মানিয়ে নেই। কিন্তু আয়েশা আসার পর থেকে আমার মনে হতো আয়েশা আমার জায়গা নিয়ে নিয়েছে। আয়েশার বয়স, সৌন্দর্য সব কিছুতেই আমার হিংসা শুরু হলো। কিন্তু আব্বা যখন এই বাড়িতে 1 কাঠা জায়গাও আয়েশার নামে আর 1 কাঠা অ্যারিসের নামে লিখে দিল, সেদিন আমার সব রাগ গিয়ে পড়েছিল আয়েশার ওপর। সেই রাগ আর হিংসায় আমি আত্মীয় স্বজনদের আয়েশার হোটেল রেটের ধরা পড়ার কথা বলে দেই। এই ঘটনার আগেই আয়েশাকে এই এলাকার মানুষ ভালো চোখে দেখত। পরিবার হারিয়ে আস্তে আস্তে আয়েশা এই পরিবারে এসে স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু আমি আত্মীয়দের ওই সব কথা বলার পর এলাকায় ছড়িয়ে যেতে সময় লাগেনি। বাড়ি বয়ে এসে মানুষ খারাপ কথা বলতো। প্রথম আয়েশা প্রতিবাদ করলেও আস্তে আস্তে নিজেকে আবার গুটিয়ে নেয়। না কারো সামনে আসে, না বাড়ির বাইরে বের হয়। আমি কোথাও বিশ্বাস করতাম আয়েশা সত্যি খারাপ মেয়ে। কোনো ছোট ঘরের মেয়ে না হলে হোটেলে ধরা খাবে কেন? এতকাল সেটাই জেনে এসেছি। তাই আর যাই হোক, এমন মেয়ের সাথে এক বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব ছিল না। অ্যারিশ অ্যাজাক একটু বড় হওয়ার পর আমার বাবার বাড়িতে আমাদের মেনে নেয়। তারপর আস্তে আস্তে এদিক দিয়ে আমি সব গুছিয়ে ওঠার চেষ্টা করি, যেন উন্নত কান্ট্রিতে যাওয়ার জন্য। কিন্তু আব্বা আম্মা আর একটা ভুল সিদ্ধান্তের জন্য আমাকে তাড়াহুড়ো করতে হয়। প্রোগ্রাম চলার মাঝামাঝি সময় এরিতার ডাক শুনল প্রিন্সিপাল স্যারের রুম থেকে। শুভেচ্ছা আর এরিতা এগিয়ে গেল সেদিকে। নাদিম স্টলে বসে বসে চ্যাটিংয়ে ব্যস্ত। আসতে পারি স্যার? কাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয় কথা বলবে। এরিতা ওনাকে সালাম দিল। তিনি এরিতার মা বাবার নাম জিজ্ঞাসা করল, তারপর জিজ্ঞেস করলো, আমি কে জানো? জি, আমার আম্মুর বড় ভাই। তোমার আম্মুর ভাই? তোমার কিছু না? জি না, জন্ম থেকে আমরা জানি আমাদের নানা বাড়ি নামের কোনো কিছু নেই। হিমের দিকে তাকিয়ে বলল, আপনি প্রথম থেকে আমাকে চিনতেন তাই না স্যার? জি, তোমার চেহারা ফু আম্মুর সাথে অনেক মেলে। আপনার ফু আম্মুর চেহারা বিষাদে মেঘে ঢাকা থাকে সপ্তাহে 7 দিন। এখন আর আগের মতো কোনো মিল পাবেন না। আসছি স্যার বলে বের হয়ে গেল এরিতা। কথায় কি অভিমান হচ্ছে মামা মামাতো ভাই ওদের উপর। দাদি যে বলে আপন মানুষের উপরই একমাত্র অভিমান হয়। আপন মানুষ মাই ফুড। তোমার নাম নাদিম? জি। কমার্স বিল্ডিং এর পেছনে তোমাকে তোমার ফ্রেন্ডরা ডাকছে, তাড়াতাড়ি যাও। শুভেচ্ছা কিছুই বুঝতে পারছে না, দরজায় দাঁড়িয়ে সব কথাবার্তা শুনছে। কিন্তু এরিতার গোমরা থমথমে মুখ দেখে কিছুই জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। তবুও আস্তে করে জিজ্ঞেস করলো, হিম স্যার তোর মামাতো ভাই? না। ওই ব্যাটা মেয়র তোর মামার না? তারা কেউ আমার কিছু শোনা।
আমার মায়ের সাথে যাদের সম্পর্ক নেই তারা কেন আমার কেউ হবে? স্কুলে তুই সবার নানার বাড়ির গল্প শুনতি খুব আগ্রহ নিয়ে, এখন নিজের নানা বাড়ির খোঁজ পেয়ে এমন করছিস কেন? তুই কি এখনো পুতুল খেলিস? এই বুড়া বয়সে পুতুল খেলবো কেন? সেটা ছোটবেলার খেলা। ঠিক তেমন নানি বাড়ি আমি ছোটবেলায় খুঁজেছি, বড়বেলায় না। তখনই কলেজের পেছনের দিক দিয়ে হইচই ভেসে এলো। কেউ কেউ দৌড়ে সেদিকে যাচ্ছে। শুভেচ্ছা একজনকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। কার জানি কুকীর্তি সিনিয়ররা এক্সপোজ করেছে আর হালকা ধোলাই হয়েছে বলে সেদিকে ছুটে যাচ্ছে। শুভেচ্ছা এরিতাকে টানতে টানতে নিয়ে গেল। ভিড় ছেড়ে উকি দিয়ে দেখেই এরিতা আওয়াজ করে ডাক দিল, নাদিম।